हरिओम नमस्ते संस्कृत श्रेणी कक्षे सर्वेषां स्वागतम। द्वादश श्रेणीर प्रिय भाई बोनेरा आज के आमी এই ভিডিওটির মাধ্যমে তোমাদের পড়াতে চলেছি কর্তৃকারক ও প্রথমা বিভক্তি। প্রিয় ভাই বোনেরা যারা দূর দূরান্ত হইতে আমার এই ভিডিওটি দেখছো, যদি তোমরা কারক ও বিভক্তি শেখার জন্য এই ভিডিওটিতে ক্লিক করেছো তাহলে হ্যাঁ সঠিক ভিডিওতে তুমি ক্লিক করেছো। তো আশা করছি বুঝতে অসুবিধা হবে না, খুব মনোযোগ সহকারে শোনো। তোমাদেরকেও বলছি, ঠিক আছে, খুব ভালো করে দেখো আমি কি বলছি। আশা করছি কারক বিভক্তির 5 নম্বর এদিক ওদিক হবে না। আমরা 5 নম্বর চাই। কত নম্বর চাই? 5। পাঠস্য আরম্ভে सर्वे मिलित्वा एकवारं वदन्तु हरि ओम। पाठस्य आरम्भे वयं सर्वे मिलित्वा एका प्रार्थना प्रार्थयामः। तत्पूर्वं সবাইকে বাংলা শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমি প্রার্থনা করছি তোমরা সবাই সপরিবারে সব সময়ে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করো। তোমাদেরকেও যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো, তো ঠিক আছে, মাম অনুসৃতঃ অনুবদন্তু। ও सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। असत मा सत् गमयः तमस मा ज्योतिर्गमयः मृत्युर्मा अमृतं गमयः। ओम शांति शांति शांति। धन्यवादः। पश्यन्तु सर्वे डिजिटल बोर्डे किम् अस्ति? हरि ओम पश्यन्तु अग्रे अग्रे पश्यन्तु। देखो কর্তৃকারক ও প্রথমা বিভক্তি। কর্তৃকারক ও প্রথমা বিভক্তি মাত্র একটি লাইনের মাধ্যমে বা একটি বাক্যের মাধ্যমে আমরা শেষ করতে চলেছি আজকে এই ক্লাসটির মাধ্যমে। সেই জন্য বলছি প্রিয় ভাই বোনেরা খুব মনোযোগ এবং সাবধানের সাথে শ্রবণ করো। আশা করছি বুঝতে অসুবিধা হবে না। প্রিয় ভাই বোনেরা যারা আমাকে এই ভিডিওটিতে দেখছো ইতিমধ্যে এই মুহূর্তে দেখছো, তোমাদেরকেও বলছি দেখো, তোমাদেরও বুঝতে অসুবিধা হবে না। একটি মাত্র লাইন, ঠিক আছে, সংস্কৃত সাহিত্যে সংস্কৃত ক্লাসে খুব ভাইরাল চলছে বর্তমান, ঠিক আছে, সেই লাইনটি হচ্ছে প্রথমেই অভি তৎকালে ইতি। কৃপয়া सर्वे मया सह उच्चारन्तु। प्रथमेई अभि उच्चय प्रथमेई अभि तत्काले इति। देखो আমরা কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়, এটা আগের ক্লাস থেকে আমরা বুঝতে পেরেছি যে কর্তৃকারকে কোন বিভক্তি হয়? প্রথমা বিভক্তি হয়। কর্মকারকে কোন বিভক্তি হয়? দ্বিতীয়া বিভক্তি হয়।
আর করণ কারকে কোন বিভক্তি হয়? তৃতীয়া বিভক্তি হয়। কিন্তু আরো কারক আছে, সেটা আমি বলছি না। কেন বলছি না? যেহেতু যেহেতু আমাদের সিলেবাসে করণ কারক পর্যন্তই আছে। তাহলে দেখো, প্রথমেই বলতে মনে রাখবে, প্রথমেই বলতে প্রথমা বিভক্তি হয়। প্রথমেই বলতে প্রথমা বিভক্তি হয় কোন সূত্র অনুযায়ী বলতো? স্বতন্ত্র কর্তা অনুযায়ী। কি বললাম? প্রথমেই বলতে প্রথমা বিভক্তি হয় কোন সূত্র অনুযায়ী? স্বতন্ত্র কর্তা অনুযায়ী। এবারে অভি বলতে তোমাদের মনে রাখতে হবে অভিহিতে কর্মণি চ। কি বললাম? অভিহিতে কর্মণি চ। কি বললাম? অভিহিতে কর্মণি চ। তৎকালে বলতে তৎপ্রযোজক হেতুশ্চ। তৎকালে বলতে তৎপ্রযোজক হেতুশ্চ। আর ইতি বলতে কার্ষিত নিপাতেন হি ধানম। এটা কয়বা হবে? কার্ষিত নিপাতেন হি ধানম বা কার্ষিত নিপাতেন অভিধানম। এই যে একটি মাত্র লাইন, ঠিক আছে, এই চারটি সূত্রকে মনে রাখার সহজ উপায় যে প্রথমেই অভি, তৎকালে ইতি। প্রথমেই বলতে স্বতন্ত্র কর্তাকে বুঝতে হবে, ঠিক আছে। অভি বলতে অভিহিতে কর্মণি চ বুঝতে হবে। তৎকালে বলতে তৎপ্রযোজক হেতুশ্চকে বুঝতে হবে। আবার ইতি বলতে কার্ষিত নিপাতেন হি ধানম, ঠিক আছে, কার্ষিত নিপাতেন হি ধানম। এবারে দেখো, এই যে প্রথমে যে স্বতন্ত্র কর্তা আছে, এই স্বতন্ত্র কর্তা কি এটা প্রথমে তোমাদের বুঝতে হবে। স্বতন্ত্র, আচ্ছা, স্ব বলতে দন্ত স্বয়ব বলতে আমরা কাকে বুঝি সাধারণত? নিজেকে বা নিজের, তাই না? স্ব বলতে কি? নিজের। এবারে দেখো কি বলা আছে, যে কর্তা স্বাধীনভাবে কাজ করে তাকে স্বতন্ত্র কর্তা বলে। যে কর্তা কি করে? স্বাধীনভাবে কাজ করে। স্বাধীনভাবে কাজ করা মানে সে কারো কাছ থেকে বাধাপ্রাপ্ত হবে না। ক্রিয়া সম্পাদনে, ঠিক আছে, ক্রিয়া সম্পাদনে যার অবদান সব থেকে বেশি, যার অবদান সব থেকে বেশি। আচ্ছা, এর আগের ক্লাসে আমি বলেছিলাম না যে আমাদের সবসময় কাকে প্রশ্ন করতে হয় বলতো? ক্রিয়াপদকে। কাকে প্রশ্ন করতে হয়? ক্রিয়াপদকে। এবারে বুঝতে হবে ক্রিয়াপদ কি। এর আগের যে ক্লাস সেখানে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম যে ক্রিয়াপদ কি, তাই না? আজকে এই ক্লাসে তো ওগুলো বলা যাবে না, নইলে তো ওই আবার সেই রিভিশন দিয়েই কি হয়ে যাবে, ক্লাসটি কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এখানে স্বতন্ত্র কর্তা বলতে যে কর্তা স্বাধীনভাবে কাজ করে। স্বাধীন, তার মধ্যে কি থাকবে? একটা স্বাধীনতা থাকবে। কি থাকবে? স্বাধীনতা। আমরা অনেক সময় অনেক কিছুতে, ঠিক আছে, কি করি যে কোথায় কোথায় বলি যে আমার এই কাজে কিন্তু স্বাধীনতা আছে, আমাকে কেউ বাধা দেয় না, এটাই তো স্বাধীনতা, তাই না? তাহলে দেখো, যে কর্তা, এখানে কর্তার কথা বোঝানো হচ্ছে, কিন্তু যে কর্তা স্বাধীনভাবে কাজ করে তাকে স্বতন্ত্র কর্তা বলে। যেমন দেখো, রাম বদতি, রামহ বদতি বলতে রাম বলছে, এটার বাংলা হচ্ছে কি বলতো? রাম বলছে, ঠিক আছে। আচ্ছা, এখানে ক্রিয়াপদ কোনটি? বদতি বা বলছে, ঠিক আছে। এই বদতি যে ক্রিয়াপদটি, এই বদতি ক্রিয়াপদটিকে সমাপ্ত করার জন্য, ঠিক আছে, বা সম্পাদন করার জন্য সব থেকে অবদান কার বলতো? রাম, ঠিক আছে। না আপনা আপনি বলা হবে কি? বলতে গেলে কারো না কারো তো প্রয়োজন আছে। এখন যদি বলা হয় পড়াচ্ছি বা পড়াচ্ছে, এই মুহূর্তে যদি বলা হয় পড়াচ্ছে, আচ্ছা, পড়াটা আপনা আপনি হয়ে যাবে? একজনের প্রয়োজন আছে না? আছে কি না? তাহলে ওই যে প্রয়োজন আছে যাকে, ওই যে সেই হচ্ছে কর্তা। যে কাজটি সম্পূর্ণ করবে সে হচ্ছে কি? কর্তা। এখানে বলছে কাজটি কে সমাপ্ত করছে বলতো, বা স্বাধীনভাবে করছে? রাম করছে। তাহলে রাম হচ্ছে কি? কর্তা। আর কর্তা মানেই হচ্ছে কর্তৃকারক। কর্তা মানেই কি? কর্তৃকারক। এবারে যদি প্রশ্ন করো ক্রিয়াপদকে, কে বলছে? কে বলছে? রাম বলছে। তার মানে রাম, কে দিয়ে প্রশ্ন করলে কোন কারক সাড়া দেয়? কর্তৃকারক। কে বলছে? রাম। এবারে নিচে দেখো, লতা পঠতি, এখানে ক্রিয়াপদ হচ্ছে পঠতি বলতে পড়ছে, লতা পড়ছে। এখানেও দেখো এই পড়া কাজটি সম্পাদনে, ঠিক আছে, সব থেকে অবদান হচ্ছে কার বলতো? সব থেকে ভূমিকা পালন করছে কে বলতো? লতা। কারণ লতা না থাকলে এখানে কি পড়া কাজটা আপনা আপনি হবে? তার মানে এখানে কর্তা কে বলতো?
লতা কর্তা, ঠিক আছে। আর কর্তা মানে হচ্ছে কর্তৃকারক। একই রকম করে দেখো, বালক অঙ্গনে কিরতি, বালকটি উঠোনে খেলছে, বালকটি উঠোনে খেলছে। এবারে এখানেও দেখো, এই খেলা যে কাজটি, এই খেলা কাজটিকে সম্পূর্ণ করছে, ঠিক আছে, বা সম্পাদন করছে কে বলতো? বালক। এখানে বালক যে আছে, বালক যে খেলছে, বালককে কিন্তু মাঝখানে কেউ বাধা দিচ্ছে না, দিচ্ছে কি? সেই জন্য বালক হচ্ছে স্বাধীনভাবে কাজ করছে। কি করছে? স্বাধীন। আমি যদি এখন বলি অহম বদামি, অহমের নিচে দাগ দেওয়া আছে, আমি বলছি অহম বদামি, তাহলে কর্তা কে হবে? অহম। অহম বলতে আমি, অহম বদামি। যদি বলি অহম পাঠয়ামি, ঠিক আছে। যদি বলি সহ গচ্ছতি, সে যাচ্ছে, কর্তৃকারক কে হবে? সে, ঠিক আছে। কারণ দেখো, এখানে ক্রিয়াটিকে সম্পূর্ণ বা সম্পাদন করার জন্য সব থেকে কে বেশি ভূমিকা পালন করছে? স বলতে সে, তাই না? যাওয়া কাজটি কি আপনা আপনি সম্পাদন হবে? টেবিলে বই রাখা আছে, বইটা কি আপনা আপনি পড়বে? বইকে পড়বে? হ্যাঁ, পড়বে নাকি? আচ্ছা, যাই হোক, আবারও বলছি, স্বতন্ত্র কর্তা বলতে যখন কর্তা স্বাধীনভাবে কাজ করে তখন তাকে স্বতন্ত্র কর্তা বলে। কি বললাম? যখন কর্তা স্বাধীনভাবে কাজ করে, ঠিক আছে। এবারে যারা জানো যে কর্তা কি, ঠিক আছে। আচ্ছা, কর্তা যে আছে এখানে, ঠিক আছে, এই কর্তা কিন্তু সব সময় কি করে? কাজ করে কিন্তু, ঠিক আছে। আর যেই শব্দের মাধ্যমে কাজ করা বোঝায় সেই শব্দকে কি বলে? ক্রিয়াপদ, ঠিক আছে। এবার কাজ করার জন্য একজনের প্রয়োজন আছে না? যে কাজ করবে সে হচ্ছে কর্তা, যে শব্দের মাধ্যমে কাজ করা বোঝাচ্ছে সেটা হচ্ছে কি? ক্রিয়াপদ। তাহলে এখানে দেখো, রাম বদতি, রাম বলছে। এখানে যে বলা কাজটি, এই যে বলা কাজটি, ঠিক আছে, এই বলা কাজটি সব থেকে, ঠিক আছে, কে ভূমিকা পালন করছে বলতো? কার অবদান সব থেকে বেশি? রাম। এই বাক্যে কিন্তু রাম ছাড়া অন্য কেউ বলছে না, রামে বলছে। তার মানে রামে হচ্ছে কি? কর্তৃকারক হচ্ছে রাম, ঠিক আছে, বা কর্তা। এবারে লতা পঠতি, এখানে কিন্তু পড়া কাজটি লতা কি করছে? সম্পূর্ণ করছে বা লতা করছে, সেই জন্য লতা হচ্ছে এখানে কর্তা। আর কর্তা মানে হচ্ছে কর্তৃকারক। এখানে দেখো, বালক অঙ্গনে কিরতি, এই যে খেলা কাজটি কে সম্পাদন করছে বলতো? বালকটি। বালকটি না থাকলে এখানে কে খেলবে? এই বাক্যে অন্য কেউ আছে? এমনিতে খেলার তো অনেক রকমের ইসে আছে, তাই না? কিন্তু এখানে এই বাক্যের মধ্যে আছে কি? তাহলে এখানে কর্তা কে হচ্ছে? বালক হচ্ছে। আর বালক দেখো, এখানে রাম, লতা, বালক এরা স্বাধীনভাবে কাজ করছে। কি করছে? স্বাধীনভাবে কাজ করছে, সেই জন্য এগুলো হচ্ছে কি? স্বতন্ত্র কর্তা। পরীক্ষায় আসতে পারে স্বতন্ত্র কর্তা বলতে বোঝানো হয়েছে, অপশন থাকতে পারে স্বাধীনতা, পরাধীনতা, ঠিক আছে, তারপরে আরো ক্রিয়াপদ, অব্যয়। তখন কোথায় টিক চিহ্নটা দিতে হবে? স্বাধীনতা। পাক্কা? ভুল করে আবার পরাধীনতায় দিবে না তো? তোমাদের ভুল কমই হয়। আচ্ছা, তাহলে হয়েছে। তাহলে দেখো, স্বতন্ত্র কর্তা কি বুঝতে পারছো? পাক্কা? বুঝতে না পারলেও আর বলবো না। এবারে দেখো, 2 নম্বর সূত্র আমাদের কি ছিল? অভিহিতে কর্মণিচ। অভিহিতে কর্মণিচ, এটা একটু বুঝতে একটুখানি তোমাদের কি লাগবে? সময় লাগবে। কারণ এই যে অভিহিতে কর্মণিচ, এবারে প্রথমে দেখো তোমাদের কি দেওয়া আছে? কর্মবাচ্যে কর্মই প্রধান হয়, কর্মবাচ্যে কর্মই প্রধান হয়। কি বললাম? কর্মবাচ্যে কর্মই প্রধান হয়। কর্মবাচ্য অভিহিত হলে কর্মকারকে প্রথমা বিভক্তি হয়। এবারে প্রশ্ন হচ্ছে, আমরা কোন কারক করছি? হ্যাঁ, কোন কারক করছি? কর্তৃকারক করছি, ঠিক আছে। কিন্তু ওখানে কোন কারকের কথা বলা আছে? আর কর্মকারকে কোন বিভক্তি হয়? কিন্তু এখানে কি দেওয়া আছে? প্রশ্ন এখানেই, কর্মকারকে তো দ্বিতীয় বিভক্তি হওয়ার কথা বা সাধারণত হয়, ঠিক আছে। কিন্তু এবারে দেখো এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে আমাদের হচ্ছে কর্মকারকে প্রথমা বিভক্তি হয়, ঠিক আছে, বা হচ্ছে।
সূত্রের নাম হচ্ছে অভিহিতে কর্মণিচ। এই সূত্রটি আরো ভালো করে শ্রবণ করবে, নচেত কোনো কিছু বুঝতে পারবে না। কারণ এখানে বাচ্চের কথা বলা হচ্ছে। আচ্ছা, বাচ্চ জানো কি? বাচ্চ, তা আবার সংস্কৃত বাচ্চ। ইংরেজিতে বাংলাতে যে বাচ্চ, ইংরেজিতে ওটাকে কি বলছে জানো? ভয়েস চেঞ্জ, হয় না? ঠিক আছে, সংস্কৃত সাহিত্যেও কি দেওয়া আছে? বাচ্চ দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু এবারে দেখো, বাচ্চ 1 নম্বর হচ্ছে তোমাদের অজানা। 1 নম্বর কি? অজানা, জানোই না। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে কারক করছি, কারকটাই মনে হচ্ছে তোমাদের সংস্কৃত কারক এবারে প্রথম, আবার সেখানে কি ঢুকিয়ে দিয়েছে? বাচ্চ। ঠিক আছে, এই যে কর্মবাচ্যের নিয়ম হচ্ছে 311। কি বললাম আমি? কর্মবাচ্যের নিয়ম হচ্ছে 311। 311। ও স্যার, দাদা আপনি কি বলছেন 311? এটা কি 311টা কি? হ্যাঁ, কর্মবাচ্যের এটাই নিয়ম, 311। 311 কেমন কেমন লাগছে না? 311, এটা তো সংখ্যায় চলে আসলো। এবারে বুঝবো, দেখো 311টা মনে রাখবে, আমি কিন্তু জিজ্ঞাসা করবো এখনই, আমি ভুলে যেতে পারি, কারণ আমার মাথা ঠিক নেই, কিন্তু বছরের প্রথম দিন না, ঠিক আছে, চাপে আছি। এবারে দেখো কি দেওয়া আছে। প্রথমে দেখো, কর্মবাচ্যে কর্মই প্রধান হয়, মানে একটা বাচ্চের নাম কর্মবাচ্য। সংস্কৃত সাহিত্যে একটা বাচ্চের নাম বা সংস্কৃত ব্যাকরণে একটি বাচ্চের নাম কি? কর্মবাচ্য। এবারে কর্মবাচ্যে হচ্ছে কর্মই প্রধান হয়। কে প্রধান হয়? কর্মই। যেমন আমি যদি বলি যে আচ্ছা, এর আগে যে আমরা স্বতন্ত্র কর্তা করলাম, সেই সূত্র থেকে আমরা কি বুঝতে পারলাম? যে সেখানে কে প্রধান হচ্ছে? কর্তা প্রধান, কর্তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, বা ক্রিয়া সম্পাদনে কর্তার সব থেকে অবদান বেশি বা ভূমিকা বেশি ভূমিকা পালন করছে কর্তা, সেই জন্য সে কি হচ্ছে? কর্তৃকারক হচ্ছে। কিন্তু এখানে বাচ্য দেখো, কর্মবাচ্যে কে প্রধান হচ্ছে? কর্ম প্রধান হবে। এখানে কিন্তু আবার ওই কর্তা প্রধান হবে না, এখানে কে প্রধান হবে? কর্ম। আর কর্মবাচ্য অভিহিত হলে, যদি কর্মবাচ্যের কথা অভিহিত হলে বলতে যদি কর্মবাচ্যের কথা বলা হয়, তবে কিন্তু কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হওয়ার কথা, কিন্তু দ্বিতীয় বিভক্তি না হয়ে কোন বিভক্তি হয়? প্রথমা বিভক্তি। কখন হয় প্রথমা বিভক্তি? যদি প্রশ্ন আসে যে কর্মবাচ্যে বা কর্মকারকে, মনে করো কর্মকারকে কখন প্রথমা বিভক্তি হয়, কি লিখবা? কর্মকারকে কখন প্রথমা বিভক্তি হয়? নিচে অপশন দেওয়া থাকবে। কর্মবাচ্য অভিহিত হলে, কর্তৃবাচ্য অভিহিত হলে, ভাববাচ্য অভিহিত হলে। কোনটাতে টিক চিহ্ন দিবে? কর্মবাচ্য অভিহিত হলে বলতে কি বলছে? অভিহিত হওয়া মানে কি? যদি কর্মবাচ্যের কথা বলা হয় তবেই কিন্তু, যদি কর্মবাচ্যের কথা বলা হয় তবে কিন্তু কর্মকারকের দ্বিতীয় বিভক্তি হওয়ার কথা, কিন্তু দ্বিতীয় বিভক্তি না হয় কি হয়? প্রথমা বিভক্তি হয়। এবারে কর্মবাচ্য কি? দেখো, কর্মবাচ্যে কর্মই প্রধান হয়, কর্মবাচ্য অভিহিত হলে কর্মকারকে প্রথমা বিভক্তি হয়। এবারে প্রশ্ন হচ্ছে কর্মবাচ্যের নিয়ম কি? শর্টকাট করে বলি, বাচ্চ আমাদের কিন্তু সিলেবাসে নেই, আছে কি? যেহেতু এখানে দেওয়া আছে, সেহেতু আমাদের অল্প করে জানতে হবে। কর্মবাচ্যের নিয়ম আমি কি বললাম? 311। কি বললাম? 311। মনে রাখবে, কর্মবাচ্য 311 বলতে কর্মবাচ্যের নিয়ম হচ্ছে কর্তায় হচ্ছে তৃতীয়া বিভক্তি হয়, 3 বলতে তৃতীয়া। লিখে দিব না, এমনি করে বললেই হয়ে যাবে। কি বললাম? 3 বলতে তৃতীয়া বিভক্তি, মানে কর্তায় হচ্ছে তৃতীয়া বিভক্তি। তারপরে হচ্ছে কর্ম হচ্ছে প্রথমা বিভক্তি, আবার ক্রিয়াপদ হচ্ছে কি? প্রথমা বিভক্তি। ঠিক আছে, বা কর্ম অনুসারে কি হয়? বিভক্তি হয়, সরি বিভক্তি না, ক্রিয়াপদ হয়। তাহলে কি হচ্ছে? প্রথমে 3 বলতে তৃতীয়া বলতে 3, কর্ম হচ্ছে প্রথমা বলতে 1, আবার কর্ম অনুযায়ী কি হয়? ক্রিয়াপদ হয়। তার মানে এখানে 1, ওখানেও কি হবে? 1 হবে। কি হবে? প্রথমাই হবে। সেই জন্য 311। বুঝা গেছে? কি বললাম? কর্মবাচ্যের নিয়ম কি বললাম? কে বলতে পারবে? কর্মবাচ্যে কর্তায় কি হয়? কর্তায় কততম বিভক্তি হয়? তৃতীয়া বিভক্তি। কর্মে হচ্ছে প্রথমা।
আবার ক্রিয়াপদ প্রথমা, অর্থাৎ কর্ম অনুযায়ী ক্রিয়াপদ হয়। যেহেতু কর্ম প্রথমা সেহেতু কি হবে, ক্রিয়াপদ হচ্ছে প্রথমা। এবারে এখানে দেখো, এবারে এখানে হচ্ছে বালিকয়া, কি আছে, বালিকয়া চন্দ্র দৃশ্যতে, বালিকয়া চন্দ্র দৃশ্যতে। বালিকয়া শব্দটি কোথা থেকে এসেছে? এটা তো তৃতীয়া বিভক্তি হয়েছে, কেমন করে বুঝলাম? বালিকয়া মানে বালিকার কথা বলা হচ্ছে, কিন্তু বালিকা কি দেওয়া আছে? আছে কি বালিকয়া? তোমরা বালিকা না বালিকয়া এটা বলতে পারছো না? যাই হোক, বলতে হবে না। বালিকা, শোনো ভালো করে, ভালো করে শোনো। বালিকা শব্দ থেকে আসে হচ্ছে বালিকয়া। লতা শব্দ পড়েছো না? ওই যে প্রথমার এক বচনে কি আছে? লতা আছে। প্রথমার দ্বিতীয়ার এক বচনে কি আছে? লতাম আছে, ঠিক আছে। তৃতীয়ার এক বচনে হচ্ছে লতয়া আছে। তাহলে বালিকয়া। এখানে যেহেতু কর্মবাচ্যের কথা বলা হচ্ছে সেহেতু কি আছে? এই যে কর্তায় কি হয়? তৃতীয়া বিভক্তি। তাহলে কোন বিভক্তিতে আছে? তৃতীয়া বিভক্তিতে আছে। আছে কি না? চন্দ্র, দেখো চন্দ্র। আচ্ছা, বালকহ শব্দটা পড়েছো না তোমরা এর আগে? আচ্ছা বলো তো, প্রথমার এক বচনে কি দেওয়া আছে? বালকহ, মানে বালক বানানটা লেখার পরে বিসর্গ দেওয়া আছে। এখানে চন্দ্র কি দেওয়া আছে? একই রকমের, ঠিক আছে। অকারান্ত, অকারান্ত শব্দ, অকারান্ত পুংলিঙ্গ শব্দ কি দেওয়া আছে? চন্দ্র। চন্দ্র দেওয়ার পরে কি আছে? বিসর্গ আছে। তাহলে এখানে কি হয়েছে? প্রথমা। আর এই কর্ম অনুযায়ী কি হয়েছে? দৃশ্যতে কি হয়েছে? তাহলে কি হচ্ছে? 311 হচ্ছে না? বোঝা গেছে না? বুঝতে পারোনি? এবারে এতটুকু বুঝলে হবে না, আমাদের তো গোল করতে হবে, হবে না? প্রশ্ন কেমন করে আসবে দেখো, এটা এখনো বোঝা হয়নি, কিন্তু আরো আছে এখানে। এই সূত্র একটুখানি তোমাদের কঠিন লাগতে পারে। আবার বলছি দেখো, পুনরপি বদামি অহম, পুনরপি বদামি অহম কৃপয়া সর্বে মনযোগেন শৃণবন্তু, মনযোগেন শৃণবন্তু। উষ্ণম, বহু উষ্ণম अस्ति, অত্র অহমপি অত্র अस्मि। আচ্ছা, বালিকয়া চন্দ্র দৃশ্যতে, দেখো বালিকয়া চন্দ্র দৃশ্যতে, এখানে বলা হচ্ছে বালিকার দ্বারা চারটি দেখা হচ্ছে, বা বালিকাটির দ্বারা চারটি দেখা হচ্ছে। যে সব বাক্যে দ্বারা, দিয়া এই রকমে কি আসবে, এরকম বোঝাবে, তখন কি হবে বলতো? তখন সেটা কর্মবাচ্য বোঝাবে। কোন বাচ্য বোঝাবে? কর্মবাচ্য। কারণ কর্মবাচ্যের নিয়ম অনুসারে কর্তায় তৃতীয় বিভক্তি হবে, কর্মে হচ্ছে প্রথমা, আর কর্ম অনুযায়ী ক্রিয়াপদ হবে। কি হবে? কর্ম অনুযায়ী ক্রিয়াপদ হবে। সেই জন্য হচ্ছে 311 শর্টকাট করে মনে রাখার একটা উপায় দিলাম। তারপরে দেখো আবার বালিকয়া, এবারে হরিণহ দৃশ্যতে, বালিকাটির দ্বারা কি দেখা হচ্ছে? হরিণটি দেখা হচ্ছে। বালিকয়া পুষ্পম দৃশ্যতে। এবারে এখানে প্রশ্ন হতে পারে যে দাদা এগুলো তো প্রথমা বিভক্তি বুঝলাম, অকারান্ত শব্দ যেমন হচ্ছে চন্দ্র, বালক, বালক শব্দের মতো হরিণহ, এটা বুঝতে পারলাম। এখানে বিসর্গ নাই, কিন্তু ওকারের জন্য বিসর্গ হয়নি। কিন্তু এখানে পুষ্পম হচ্ছে কেন? পুষ্পম হচ্ছে কেন? আচ্ছা, ফলম শব্দ পড়েছো? ফলম শব্দ, ওই যে ক্লিপবাচক শব্দ ফলম, মনে পড়ে? আচ্ছা, ফল শব্দটি কি জাতীয় শব্দ? ক্লিপবাচক বা ক্লিপ শব্দ আমরা কোন শব্দগুলিকে বলবো? যেই শব্দের মাধ্যমে পুরুষ এবং স্ত্রী বোঝা যাবে না। ফুল দেখে বলতে পারবে কোনটা পুরুষ ফুল আর কোনটা মহিলা ফুল? না পারবে? না না পারবে, নির্ধারণ করা যায় না। যেমন ফল শব্দ, এই ফল শব্দে দেখবে প্রথমার এক বচন আর দ্বিতীয়ার এক বচন ওই ফলম ফলমে আছে। কি আছে? ফলম ফলম। সেই জন্য পুষ্প শব্দটি ওই ফল শব্দের মতো ক্লিপবাচক শব্দ।
সেই জন্য এখানে কি দেওয়া আছে, পুষ্পম পুষ্পম, মানে প্রথমা আর দ্বিতীয়া, প্রথমার এক বচন আর দ্বিতীয়ার এক বচনে একই রকমের রূপ হয়, এখানে কিন্তু প্রথমায় দেওয়া আছে, কি দেওয়া আছে, প্রথমায়। তারপরে দেখো শিশু না চন্দ্র দৃশ্যতে, এখানে কি আসলো, শিশু। শিশু শব্দটি কোন শব্দের মতো বলে দিচ্ছি, সেই জন্য এগুলো পড়ার প্রয়োজন আছে, অনেকের মাথার উপর দিয়ে যাবে আজকের এই পড়াটি বা আজকের এই ক্লাসটি। কারণ হচ্ছে এটার একমাত্র দোষ হচ্ছে তোমরা নিজেরাই শব্দরূপ ধাতুরূপ ঠিকঠাক করে পড়ো নাই। সপ্তম অষ্টম থেকে শব্দরূপ ধাতুরূপের জ্ঞান দেওয়া হয়, বইয়ে আছে, কিন্তু তোমরা এখন আমাকে বলবে, ও দাদা আমাদের সাথে লকডাউন ছিল না, করোনা ছিল, করোনা লকডাউন একসাথে ছিল না, সপ্তম অষ্টমে পড়েছো সংস্কৃত, কি মজা কি মজা, আমরা পড়ি নাই, তখন আনন্দ হয়েছিল না, এখন কি মনে হচ্ছে, এখনো আনন্দই মনে হচ্ছে। আচ্ছা দেখো শিশু শব্দটি, এই শিশু শব্দটি সাধু শব্দের মতো, সাধু, সাধু শব্দের প্রথমার এক বচনে আছে সাধু, মানে সাধু লেখার পরে বিসর্গ, দ্বিতীয়ার এক বচনে আছে হচ্ছে সাধুম, তৃতীয়ার এক বচনে আছে হচ্ছে সাধু না। তাহলে শিশু শব্দটি উকারান্ত শব্দ না, উকারান্ত পুংলিঙ্গ শব্দ, শিশু শিশুম শিশু না। এখানেও তৃতীয় বিভক্তিতে আছে, চন্দ্র কোন বিভক্তিতে আছে, প্রথমা বিভক্তিতে আছে, দৃশ্যতে হচ্ছে এই কর্ম অনুযায়ী হয়েছে, ঠিক আছে, দৃশ্যতে কি হয়েছে, এই ক্রিয়াপদে হচ্ছে কর্ম অনুযায়ী হয়েছে। তাহলে দেখো এই যে এখানে কিন্তু কর্মবাচ্য, কর্মবাচ্যের জন্য কর্মের নিচে দাগ দেওয়া আছে, কার নিচে দাগ দেওয়া আছে, কর্মের নিচে, ঠিক আছে। এখানে কর্তা হচ্ছে কিন্তু বালিকা হচ্ছে কর্তা, কে কর্তা বলতো, বালিকা কর্তা, কিন্তু দাগ দেওয়া কার নিচে আছে, কর্মের নিচে। কেন দাগ দেওয়া আছে বলতো কর্মের নিচে, যেহেতু কর্মবাচ্যে কর্মই কি হয়, প্রধান হয়। তারপরে দেখো হরিণ, এই হরিণটাও কিন্তু কর্ম, পুষ্প, পুষ্পটাও কর্ম, ঠিক আছে। তারপরে চন্দ্র, চন্দ্রটাও কি কর্ম। সেই জন্য এই সূত্র অনুযায়ী বলা হচ্ছে যে কর্মবাচ্যে কর্মই কি হয়, প্রধান হয়। আর কর্মবাচ্যে যদি কর্ম অভিহিত হয় বা কর্মবাচ্য যদি অভিহিত হয়, তাহলে কিন্তু কি হয় বলতো, কর্মকারকে দ্বিতীয় বিভক্তি না হয়ে কি হয়, কর্মকারকে প্রথমা বিভক্তি হয়। কোন সূত্রের পাওয়ার বলতো, অভিহিতে কর্মণি চ, অভিহিতে কর্মণি চ সূত্রের নাম শোনা মাত্রই বলবে যে ও বাচ্য আসছে, কোন বাচ্য আসছে, কর্মবাচ্য আসছে। আর কর্মবাচ্যে কে প্রধান হয়, কর্মই প্রধান হয়। আর কর্মবাচ্যে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি না হয়ে কোন বিভক্তি হয়, প্রথমা বিভক্তি হয়। এগুলো মনে রাখতে হবে। আর হচ্ছে দেখো এখানে অন্যভাবেও মনে রাখতে পারো, যেসব বাক্য দ্বারা দিয়া ইত্যাদি শব্দের দ্বারা প্রযুক্ত হয়, যেমন এখানে দেখো বালিকাটির দ্বারা চারটি দেখা হচ্ছে, বালিকাটির দ্বারাই কিন্তু এখানে বলতে হবে। যদি বলা হয় বালিকাটি চাঁদ দেখছে, হবে না কিন্তু, কারণ এখানে তৃতীয়া আছে, তৃতীয় বিভক্তিতে কিন্তু দ্বারা দিয়া প্রযুক্ত করতে হয় যে বালিকাটির দ্বারা চাঁদ দেখা হচ্ছে। সম্মতম। এবারে দেখো আবার বালিকাটির দ্বারা হরিণটি দেখা হচ্ছে, আবার বালিকাটির দ্বারা কি পুষ্প বা ফুলটি দেখা হচ্ছে। এবারে শিশু না, শিশু না চন্দ্র দৃশ্যতে কি হবে, শিশুটির কি হবে, শিশুটি চাঁদ দেখছে, এটা হবে। তাহলে কি হবে বলো, শিশুটির দ্বারা চাঁদ দেখা হচ্ছে। তাহলে এই দ্বারা দিয়া প্রযুক্ত কোন বাক্য যদি হয়, তাহলে সেটা অভিহিতে কর্মনিচ বা কর্মবাচ্যে আছে। কোন বাচ্চা আছে, কর্মবাচ্যে। আচ্ছা বুঝাইতে পারছি না, বুঝতে পারো নেই, অনেকের সমস্যা হয়েছে আমি জানি, ঠিক আছে। আর সমস্যা হলেও তোমরা চুপচাপ এমন ভাবে চুপ করে থাকবে যেন তোমরা সবকিছু বুঝতে পারছো, কিন্তু পরীক্ষায় দেখবা ওই ঠিক ভুল অপশনটাতে গোল দিয়ে আসছো, তাই না। ওই আবার কি শক্তিশালী আবার দেখাবে, এটাতে আমার শিওর হবে, শিওর এটা আমি নম্বর পাচ্ছি, বাড়ি এসে যখন মিলাবে, এ মা এটা ভুল হয়েছে, না না পরেরটা তো ঠিক হয়েছে, পরেরটা যখন ভালো করে মিল, হ্যাঁ এটাও ভুল হয়েছে। আমি বলবো না কাউকে আমার রেজাল্ট কেমন হবে, ঠিক আছে। আর মাস্টারকে দেখে লুকাবে, কি বলবে, দাদা দাদা, ঠিক আছে। সেই জন্য বলছি ভালো করে বোঝার চেষ্টা করো, আর নম্বরগুলো সবগুলো একবারে পেয়ে যাও। 40-এ 40 পাওয়ার মতো পরীক্ষা হবে এটা, পরের পরীক্ষা ইচ্ছা করলেও 40 পাইতে পারবে না, কারণ লিখতে হবে,
1 নম্বর হলেও কাটাবে, কিন্তু এই পরীক্ষায় কাটানোর কোনো ক্ষমতাই নেই। আর এই পরীক্ষাতে আরেকটি তোমাদের সুবিধা আছে। কি সুবিধা বলো তো? সেটা হচ্ছে কি, একটু যদি তোমাদের মানে কারক সম্পর্কে জানা থাকে, ঠিক আছে, সূত্র সম্পর্কে, তাহলে হচ্ছে অপশন তো ওখানেই পেয়ে যাচ্ছ না? তাহলে ওখানেই কিন্তু তোমরা কি করতে পারো, ধরতে পারবে, ঠিক আছে, কারণ উত্তর ওখানেই দেওয়া আছে। এবারে দেখো কি আছে, তৎপ্রযোজক হেতুশ্চ, কি দেওয়া আছে? তৎপ্রযোজক হেতুশ্চ। দেখো এবারে তৎপ্রযোজক হেতুশ্চ বলতে এই সূত্রে কি বলা হচ্ছে? এই সূত্র আমাদের নির্দেশ দিয়েছে। আজকে কেন এমন লাগছে যেন কেউ আমার কথা ঠিকঠাক করে শুনছে না? অধিকম মা বদন্তু কৃপয়া, কৃপয়া মা বদন্তু, নচেত তর্জয়ামি তর্জিষ্যামি। পশ্যন্তু সর্বে ডিজিটাল বোর্ড, নচেত পশ্যন্তু সর্বে মম মুখম, ইতোপি মাস্তু। আচ্ছা, তৎপ্রযোজক হেতুশ্চ। দেখো তৎপ্রযোজক হেতুশ্চ, এই সূত্র এতৎ সূত্রস্য অস্মাকম নির্দেশিতওয়ান, এতৎ সূত্রস্য স্মাকম নির্দেশিতওয়ান, কিম নির্দেশিতওয়ান, অর্থাৎ এই সূত্রটি আমাদের নির্দেশ দিয়েছেন, ঠিক আছে। কি নির্দেশ দিয়েছেন বলো তো? বলছে একটি বাক্যে যদি দুজন কর্তা থাকেন, কয়জন কর্তা? দুজন কর্তা বা দুটি কর্তা থাকে, আর একটি কর্তা যদি আরেকটি কর্তাকে দিয়ে কি করায়, কাজ করায়, তবে যে কাজটি করাচ্ছে সে হচ্ছে কি প্রযোজক কর্তা, বা তাকে বলা হচ্ছে হেতু কর্তা। এখানে অনেক গুণ আছো না তোমরা? অনেক গুণ আছো। বাড়িতে কাজ করায় না? মা কাজ করায় না, যে মা এই কাজটা করো তো, করায় কি না? আচ্ছা, আমি কি বললাম? আমি বললাম যে একটি বাক্যে কটি কর্তা থাকবে? দুটি কর্তা। আর একটি কর্তা যখন আরেকটি কর্তাকে দিয়ে কি করাবে, কাজ করাবে, তখন কিন্তু যে কাজ করাচ্ছে, যে করছে সে নয়, কিন্তু যে করাচ্ছে সে হচ্ছে কি তৎপ্রযোজক কর্তা। তাহলে যদি বলা হয় তোমাদের বাড়িতে মা সাধারণত কাজ করায়, সাধারণত এটা হয়, কাজ করতেই হয়, ধরে নাও মা, ঠিক আছে, বা মাতা কন্যয়া কর্মম কারয়তি, বা মা মেয়েকে দিয়ে কাজ করাচ্ছে, তাহলে এখানে কে প্রযোজক করতে হবে বলতো? কেন? কারণ এই বাক্যে হচ্ছে দুজন কর্তা, একজন হচ্ছেন মা, আরেকজন হচ্ছেন কন্যা বা মেয়ে, তাই না? কিন্তু মা কাকে কাজ করাচ্ছে? মেয়েকে দিয়ে কাজ করাচ্ছে, তাহলে যে কাজ করাচ্ছে সে কিন্তু তৎপ্রযোজক কর্তা, বা তাকে হেতুকর্তাও বলা হয়। কি কর্তা বলা হয়? হেতুকর্তা। যেমন দেখো বাক্যে যদি দুটি কর্তা থাকে, বাক্যে যদি দুটি কর্তা থাকে আর একটি কর্তা অন্য কর্তাকে দিয়ে কি করায়, কাজ করায়, তখন তাকে কি বলা হয়? তৎপ্রযোজক কর্তা বা হেতুকর্তা বলা হয়। মনে রাখতে হবে তৎপ্রযোজক কর্তা আর হেতুকর্তা কিন্তু একই, হেতুকর্তা কি একই, ঠিক আছে। এবারে পরীক্ষায় তৎপ্রযোজক কর্তা না দিয়ে হেতুকর্তা দিয়ে দিল, যে হেতুকর্তা কাকে বলে? যে অন্যকে দিয়ে কাজ করায়, যে নিজে কাজ করে, ঠিক আছে, উভয়ে কাজ করে, একা একা কাজ করে। কি লিখবা? যে অন্যকে দিয়ে কাজ করে, ঠিক আছে। এবারে যাদের একটু বুঝতে সমস্যা হবে সে নিজে নিজে কাজ করে, ওটা তো টিক চিহ্ন দিতে পারে, ঠিক আছে। তো এবারে দেখো, তাহলে স্পষ্ট এটা বোঝার কোনো কিছু নাই। তাহলে বাক্যে কটি কর্তা থাকবে? দুটি কর্তা, বা বাক্যে দুজন কর্তা থাকবেন, একজন কর্তা আরেকজন কর্তাকে দিয়ে কি করাবেন, কাজ করাবেন, তাকে হচ্ছে তৎপ্রযোজক কর্তা বলা হচ্ছে বা হেতুকর্তা বলা হচ্ছে। যেমন দেখো মাতা শিশুম চন্দ্রম দর্শয়তি, মাতা শিশুকে চাঁদ দেখাচ্ছে, মাতা শিশুকে চাঁদ দেখাচ্ছে। এখানে কিন্তু মাতাও কর্তা আবার শিশুও কি কর্তা, কিন্তু মাতা নামক কর্তা শিশু নামক কর্তাকে দিয়ে কি করাচ্ছে, কাজ করাচ্ছে। তাহলে এখানে প্রযোজক কর্তা কে হবে? মাতা হচ্ছে প্রযোজক কর্তা। একই রকম করে সা কন্যায়া
সা কন্যয়া কর্মম কারয়তি, সে মেয়েকে দিয়ে বা কন্যার দ্বারা কাজ করাচ্ছে। তাহলে এখানে কে কাজ করাচ্ছে? সে। সা বলা হচ্ছে, সা বলতে স্ত্রীবাচক শব্দ, ঠিক আছে, সে কে হচ্ছে সা বলা হয় সংস্কৃত ভাষায়। তো এখানে সা হচ্ছে কি? তৎপ্রযোজক কর্তা বা হেতু কর্তা। একই রকম করে দেখো, গুরু শিষ্যম, গুরু শিষ্যাহা বা শিষ্যান হবে, এখানে শিষ্যান হবে। গুরু শিষ্যান বেদম পাঠয়তি, গুরু শিষ্যদেরকে বেদ পাঠ করাচ্ছে। এখানে গুরু, ঠিক আছে, কে কাজ করাচ্ছে? গুরু কাজ করাচ্ছে। কাদের দিয়ে কাজ করাচ্ছে? শিষ্যদের দিয়ে কাজ করাচ্ছে। তার মানে হচ্ছে গুরু যেহেতু কাজ করাচ্ছে, হচ্ছে তৎপ্রযোজক কর্তা বা হেতু কর্তা। একই রকম করে প্রভু ভৃত্যেন কর্মম কারয়তি, প্রভু ভৃত্যেন কর্মম কারয়তি, এখানে দেখো প্রভু ভৃত্যের দ্বারা কি করাচ্ছে? কাজ করাচ্ছে, ঠিক আছে। তাহলে বোঝা গেছে যে তৎপ্রযোজক কর্তা বলতে বাক্যে দুজন কর্তা থাকবেন, একজন কর্তা আরেকজন কর্তাকে দিয়ে যদি কি করান? কাজ করান, তবে তাকে কিন্তু তৎপ্রযোজক কর্তা বা হেতু কর্তা বলা হয়। আশা করছি বুঝতে পারছো। অহম ইচ্ছামি জ্ঞাতবান্তঃ হচ্ছে অস্তু, অস্তু। এবারে কার্ষিত নিপাতেন ভিধানম, কার্ষিত নিপাতেন ভিধানম অর্থাৎ কার্ষিত নিপাতেন অভিধানম, কার্ষিত নিপাতেন অভিধানম। দেখো লিখতে হবে না অগ্রে, ঠিক আছে, পশ্যন্তু মম মুখম, কার্ষিত নিপাতেন অভিধানম, অর্থাৎ কোথাও কোথাও, কোথাও কোথাও নিপাতের দ্বারা প্রথমা বিভক্তি হয়, কোথাও কোথাও নিপাতের দ্বারা প্রথমা বিভক্তি হয়। কিন্তু নিপাত কি? বা অব্যয়, অব্যয় পদ যেটাকে বলা হচ্ছে, অব্যয় পদে পরে আসি। আগে বলি যে এখানে তিনটি মাত্র শব্দের উল্লেখ করা হয়েছে, কার্ষিত নিপাতেন অভিধানম এই সূত্রে। এতৎ সূত্রস্য অস্মাকম নির্দেশিতবান, এতৎ সূত্রস্য অস্মাকম কিম নির্দেশিতবান, এত সূত্রস্য অস্মাকম নির্দেশিতবান ইয়ৎ ইতি সাম্প্রতম অসাম্প্রতম, অর্থাৎ এই সূত্রটি আমাদের নির্দেশ দিয়েছেন যে ইতি সাম্প্রতম অসাম্প্রতম এই তিনটি অব্যয়ের দ্বারা, এই তিনটি অব্যয়ের দ্বারা কি হয় বলতো? যে প্রথমা বিভক্তি হয়। কি হয়? প্রথমা বিভক্তি হয়। আচ্ছা দেখো কি বললাম, এখানে কয়টি শব্দ আছে? এই যে সাম্প্রতম, ইতি সাম্প্রতম, অসাম্প্রতম, এই তিনটি শব্দ হচ্ছে অব্যয়। এই তিনটি শব্দকে বলা হচ্ছে অব্যয় বা পদ। এই তিনটি যে শব্দ দেখতে পাচ্ছ এগুলোকে অব্যয় পদ বলা হয়। কি বলা হয়? অব্যয় পদ। অব্যয় পদ কি? অব্যয় পদ কি? ঠিক আছে, একটু আগে আমি মজার ছলে বা হাসির ছলে তোমাদের বলেছিলাম যে সবার বাড়িতে আশা করছি আধার কার্ড আছে, সবার আছে আধার কার্ড। আমি কি বললাম বলতো? যে নিজের নিজের আধার কার্ডের ছবিটা একটু দেখবা যখন উঠেছো কেমন, ঠিক আছে, আর বিশ্বাস না হলে আমার নম্বর সেন্ড করে দিবা, আমি দেখবো একটু যে ছোট্টবেলায় কেমন দেখতে তোমরা ছিলে আর এখন কেমন হয়েছো, তাই না? এবারে দেখো পরিবর্তন, পরিবর্তন তোমাদের হয়েছে, হয়েছে কিনা? হয়েছে তো? পরিবর্তন তোমাদের হয়েছে, পরিবর্তন সবারই হবে, প্রকৃতির নিয়ম, পরিবর্তন হতেই হবে। কিন্তু এই যে অব্যয় পদ যে আমি বলছি, এই অব্যয় পদ সম্পর্কে বলা হচ্ছে, অব্যয় পদ সম্পর্কে বলা হচ্ছে ন ব্যয়ম ইতি অব্যয়ম, ন ব্যয়ম ইতি অব্যয়ম, অর্থাৎ যার কোনো ব্যয় হয় না, যার কোনো পরিবর্তন হয় না, যাকে ঠিক আছে কোনো অবস্থাতেও কোনো চেঞ্জ করা যাবে না, ঠিক আছে, একটুও পরিবর্তন করা যাবে না, সেই হচ্ছে অব্যয়। সেই কি? অব্যয়। অব্যয় পদ বোঝা গেছে। এবারে পরিবর্তনটা কি? যেমন আমরা বালক শব্দ পড়েছি তো, বালক শব্দের এবারে দেখবে বালক শব্দের মধ্যে এক জায়গায় বালকহ আছে, আরেক জায়গায় বালকৌ আছে, আছে না? আরেক জায়গায় বালকাহা আছে কিনা? এই ইতি সাম্প্রতম অসাম্প্রতম যেখানেই থাকুক, ইতি কোনো সময়েও ইতা হবে না, ইতি কোনো সময়ে ইতও হবে না।
এই শব্দটা যদি পরিবর্তন হয় তার মানে কি ইতির জায়গায় ইতা হওয়া। কিন্তু আমাদের কি বলা হচ্ছে অব্যয়। অব্যয় কি বলছে যে এই তিনটি সূত্র বলছে এই তিনটি শব্দ হচ্ছে কি পদ, অব্যয় পদ। কি পদ বলতো, অব্যয় পদ। এই তিনটি শব্দের কোনো পরিবর্তন হবে না। কি হবে না, পরিবর্তন হবে না। আর এই তিনটি শব্দ যদি কোথাও তোমরা দেখতে পাও, কোথাও যদি দেখতে পাও, তবে আগে চোখ বন্ধ করবে। কি করবে, চোখ বন্ধ করে তারপরে লিখবে কি ইতি অব্যয় যোগে প্রথমা বিভক্তি। আবার লিখতে যাবে না ইতি অব্যয় যোগে কর্তৃকারকে প্রথমা বিভক্তি, এটা কিন্তু অব্যয় যোগে প্রথমা বিভক্তি হচ্ছে। ঠিক আছে, কি যোগে, অব্যয় যোগে। এবারে উদাহরণে দেখো তো, দশরথ ইতি নৃপআসিত, এখানে ইতি শব্দ আছে, দেখতে পাচ্ছ, আছে, এখানে আছে ইতি শব্দ আছে, এখানে আছে ইতি শব্দ, এখানে আছে, কি আছে, এ মা, এখানে তো অন্য কিছু আছে, সাম্প্রতম, অন্য কিছু আছে না, কিন্তু এখানেও তো সাম্প্রতমের কথা বলা আছে। এবারে যদি অসাম্প্রতম দেখো, তাহলে কি লিখবা, কি লিখবা বলো না একজন, আমি শুনি। হ্যাঁ, আরে বাবা, আবার বলছি শোনো, আমি বললাম এই যে কশ্চিৎ নিপাতেন ভিধানম, এই যে সূত্রটি আছে, এই সূত্রটি আমাদেরকে বলছে যে কোথাও কোথাও নিপাত অভিহিত হলে, নিপাত বলতে অব্যয় পদ, ঠিক আছে, নিপাত অভিহিত হলে সেই নিপাত যোগে বা অব্যয় যোগে প্রথমা বিভক্তি হয়। কি বিভক্তি হয়, প্রথমা, এই যে এখানে দেওয়া আছে, কোথাও কোথাও নিপাত অভিহিত হলে নিপাত অর্থাৎ অব্যয় যোগে কি হয়, প্রথমা বিভক্তি হয়। যেমন আমি কয়টি শব্দ বললাম, তিনটি মাত্র শব্দ। একটি হচ্ছে ইতি, ঠিক আছে, ইতি বলতে এই বোঝায়, সাম্প্রতম বলতে উচিত বোঝায়, অসাম্প্রতম বলতে অনুচিত বোঝায়। ঠিক আছে, এবারে এই তিনটি শব্দ যোগে কোন বিভক্তি হয়, প্রথমা বিভক্তি হয়। কোন বিভক্তি হয়, প্রথমা। কিন্তু লিখতে হবে কেমন করে, ধরে নাও এটা যদি আসে সপ্তম বক্তুম, এটা বক্তুম হবে, সপ্তম, সপ্তম বক্তুম কি আছে, সাম্প্রতম, মানে সত্য বলা উচিত। তাহলে এটা যদি পরীক্ষায় আসে তাহলে লিখতে হবে কি, যে ওখানে দেওয়াই থাকবে যে সাম্প্রতম অব্যয় যোগে প্রথমা বিভক্তি। ঠিক আছে, অপশন যেখানে থাকবে যে সাম্প্রতম অব্যয় যোগে প্রথমা বিভক্তি, সেখানে কিন্তু ক্লিক করতে হবে বা টিক চিহ্ন দিতে হবে। আবার এটাও অপশন থাকতে পারে সাম্প্রতম অব্যয় যোগে কর্তৃকারকে প্রথমা বিভক্তি, তখন কি কর্তৃকারক দিবা। ওটাই বলতে যাচ্ছি, এই তিনটি শব্দ যেখানেই দেখতে পাও না কেন, মনে রাখবে এই তিনটি শব্দকে অব্যয় পদ বলা হয়। কি পদ বলা হয়, অব্যয় পদ। আর অব্যয় পদ মানে কি, যার কোনো পরিবর্তন হয় না, যার কোনো পরিবর্তন হয় না। আমাদেরও কিন্তু পরিবর্তন আছে, সবার পরিবর্তন আছে, একমাত্র অব্যয়। কাউকে কথা দেওয়ার আগে স্পষ্ট বলবে আমাকে অব্যয়ের মতো কথা দাও, আমি কোনো পরিবর্তন চাই না, আমাকে অব্যয়ের মতো কথা দাও। অব্যয় বলতে কোনো যেন পরিবর্তন না হয়, ঠিক আছে, কোনো যেন পরিবর্তন না হয়। ঘুম পাচ্ছে? আচ্ছা, তাহলে দেখো আবারও বলে দিচ্ছি। আচ্ছা, বুঝতে পারছো সবাই, বুঝতে পারছো? এবারে শোনো, এবারে শোনো আমি কি বলছি। প্রথমে ছিল একটি লাইন ছিল আমাদের, আমি পুনরায় একবার বলে দিচ্ছি, একটি লাইন ছিল, লাইনটিতে বলা আছে যে প্রথমেই অভি তৎকালে ইতি। এই যে একটি লাইন, প্রথমেই অভি তৎকালে ইতি, ওই লাইনটাই বের করে রাখি। প্রথমেই অভি তৎকালে ইতি। এবারে প্রথমেই বলতে প্রথমা বিভক্তি হয়, সূত্রের নাম হচ্ছে স্বতন্ত্র কর্তা। সূত্রের নাম কি, স্বতন্ত্র কর্তা, ঠিক আছে। তারপরে হচ্ছে অভি বলতে অভিহিতে কর্মণি চ, অভিহিতে কর্মণি চ। এবারে তৎকালে বলতে তৎ প্রযোজক হেতুশ্চ। আর ইতি বলতে কার্ষিত নিপাতেনা ভিধানম, কার্ষিত নিপাতেনা ভিধানম বা কার্ষিত নিপাতেনা অভিধানম। প্রথম যে সূত্র, যে স্বতন্ত্র কর্তা, স্বতন্ত্র কর্তা আমাদের কি নির্দেশ দিয়েছে, বা স্বতন্ত্র কর্তা স্মাকম কিম নির্দেশিত ওয়ান, কি নির্দেশ দিয়েছেন, স্বতন্ত্র কর্তা বলছেন, কি বলছেন, যে
কর্তা যখন স্বাধীনভাবে কাজ করে, কর্তা যখন কাজ করার সময় কেউ তাকে বাধা দান করবে না বা বাধা দিবে না, বা এমন করেও বলতে পারো ক্রিয়া সম্পাদনে যার অবদান সব থেকে বেশি, যার ভূমিকা সব থেকে বেশি, যে সব থেকে বেশি ভূমিকা পালন করে সেই হচ্ছে কর্তা। আর কর্তা মানে কোন কারক? কর্তৃকারক। কর্তা মানে কোন কারক? কর্তৃকারক। তাহলে স্বতন্ত্র কর্তা কিভাবে কাজ করবে আমাদের? যে কর্তা যখন স্বাধীনভাবে কাজ করবে। এবারে অনেকের প্রশ্ন, কর্তা কে? ঠিক আছে, কে কর্তা বা কর্তা কি, এটাও প্রশ্ন হতে পারে। ঠিক আছে, সেই জন্য বললাম যে ক্রিয়া সম্পাদনে যার অবদান বা যার ভূমিকা সবচেয়ে বেশি, বা যে কাজটি করতে যাচ্ছে, ঠিক আছে, সেই হচ্ছে কি কর্তা। আর কর্তা মানে হচ্ছে কি কারক? কর্তৃকারক। আর কর্তৃকারক মানে কোন বিভক্তি হয়? প্রথমা বিভক্তি হয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। যেমন অহম বদামি সহ গচ্ছতি, সা গচ্ছতি, এবং এরকম। ঠিক আছে, যে রাম বলছে, শ্যাম বলছে, ঠিক আছে, এরকম কোনো কিছু করা, ঠিক আছে, কাজ করা যখন স্বাধীনতা বোঝাবে তখন সেটা স্বতন্ত্র কর্তা। বোঝা গেছে? এবারে আসি অভিহিতে কর্মণি চ। এই সূত্র আমাদের কি নির্দেশ দিয়েছে? যে অভিহিতে কর্মণি চ সূত্রটি কি নির্দেশ দিয়েছে আমাদের? এই সূত্রটি বলছে যে কর্মবাচ্যে কর্মই প্রধান হয়। কর্মবাচ্যে কি হয়? কর্মই প্রধান হয়। এবারে কর্মবাচ্য যদি অভিহিত হয় বা কর্মবাচ্যের কথা যদি বলা হয়, তবে কিন্তু কর্মকারকে দ্বিতীয় বিভক্তি না হয়ে প্রথমা বিভক্তি হয়, একমাত্র অভিহিতে কর্মণি চ এই সূত্রটির জন্য। কারণ এখানে কর্মবাচ্যের কথা বলা হচ্ছে, আর কর্মবাচ্যে কর্মই প্রধান হয়। সেই জন্য কর্মবাচ্যে, ঠিক আছে, কি হয়? কর্মকারকে সাধারণত কি হয়? কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়, কিন্তু এই সূত্রের জন্য কি হচ্ছে? প্রথমা বিভক্তি হয়। যেমন উদাহরণে বলেছিলাম আমি যে বালিকয়া চন্দ্রহ দৃশ্যতে, ঠিক আছে, বালিকয়া চন্দ্রহ দৃশ্যতে। তারপরে আমি বলেছিলাম যে বালিকয়া হরিণহ দৃশ্যতে। তারপর বলেছিলাম বালিকয়া পুষ্পম দৃশ্যতে, শিশুনা চন্দ্র দৃশ্যতে। ঠিক আছে, আবার এভাবেও আমি বললাম যে যেসব বাক্য দ্বারা দিয়া ইত্যাদির মাধ্যমে প্রযুক্ত হয়, যেমন বালিকাটির দ্বারা চাঁদ দেখা হচ্ছে, বালিকাটির দ্বারা হরিণ দেখা হচ্ছে, ঠিক আছে, বালিকাটির দ্বারা ফুল দেখা হচ্ছে, বা শিশুটির দ্বারা চাঁদ দেখা হচ্ছে। এই যে দ্বারা দিয়া যে প্রযুক্ত হয়, এগুলো হচ্ছে কর্মবাচ্য। আর কর্মবাচ্য অভিহিত হলে কর্মকারকে প্রথমা বিভক্তি হয়। ঠিক আছে, তারপরে চলে আসি তৎপ্রযোজক হেতুশ্চ। তৎকালে বলতে তৎপ্রযোজক হেতুশ্চ। হেতুকর্তা একেবারে সহজ, যে একটি বাক্যে দুজন কর্তা থাকেন, একজন কর্তা যদি আরেকজন কর্তাকে কি করান? কাজ করান, তবে সেটা হচ্ছে তৎপ্রযোজক কর্তা বা হেতুকর্তা। ঠিক আছে, যেমন মাতা কন্যায়া কর্মম কারয়তি। মাতা মেয়েকে দিয়ে কি করাচ্ছে? কাজ করাচ্ছে। মাতা মেয়েকে দিয়ে কি করাচ্ছে? কাজ করাচ্ছে। ঠিক আছে, এখানে কে কাজ করাচ্ছে? মাতা। দুজন কর্তা আছেন, একটা হচ্ছে মা, একটা হচ্ছে, একজন হলেন কি যেন, কন্যা বা মেয়ে। ঠিক আছে, তাহলে যে কাজ করাবে সে হচ্ছে হেতুকর্তা। ঠিক আছে, যেমন প্রভু ভৃত্যেন কর্মম কারয়তি, গুরু শিষ্যান বেদম পাঠয়তি, এরকম। আর শেষে বললাম হচ্ছে যে ইতি বলতে কার্ষিত নিপাতেন অভিধানম। এই সূত্রটি আমাদের নির্দেশ দিয়েছেন। ঠিক আছে, কি নির্দেশ দিয়েছেন বলতো? এই সূত্রটি আমাদের বলছেন যে কোথাও কোথাও নিপাত বা অব্যয়ের যুগে প্রথমা বিভক্তি হয়, কোথাও কোথাও নিপাত বা অব্যয়ের যুগে কি হয়? প্রথমা বিভক্তি হয়। যেমন আমি তিনটি শব্দ বললাম। একটি শব্দ হচ্ছে ইতি শব্দ, যেটার মাধ্যমে বোঝাচ্ছে এই। আরেকটি শব্দ হচ্ছে সাম্প্রতম শব্দ, যেটার মাধ্যমে বোঝানো হচ্ছে উচিত। আরেকটি শব্দ হচ্ছে অসাম্প্রতম, যেটার মাধ্যমে বোঝানো হচ্ছে অনুচিত। এই তিনটি শব্দকে অব্যয় বলা হয়। অব্যয় পদ অনেক আছে, কিন্তু এই সূত্রের মাধ্যমে এই তিনটি শব্দ মনে রাখবে। ঠিক আছে, কয়টি শব্দ? তিনটি। অব্যয় পদ কিন্তু অনেক। আর অব্যয়ের সংজ্ঞায় আমি কি বললাম? যে যার কোনো পরিবর্তন হয় না, যার কোনো কি হয় না? পরিবর্তন হয় না। ন ব্যয়ম ইতি অব্যয়ম, যে কোন রকম অবস্থাতেও
বা কোনো রকম পরিস্থিতিতেও, ঠিক আছে, যার কোনো কি হয় না, পরিবর্তন হয় না, সেই কিন্তু কি অব্যয় পদ। যেমন ইতি, সাম্প্রতম, অসাম্প্রতম, এই তিনটি মনে রাখবে, এই তিনটিকে অব্যয় পদ বলা হচ্ছে। আর অব্যয়ের যোগে কোন বিভক্তি হয়? প্রথমা বিভক্তি হয়। এগুলো আজকে গিয়েই মাথায় ঢুকিয়ে নিবি, নইলে কিন্তু মুশকিল আছে। পাঠস্য অন্তে सर्वे मिलित्वा एकवारं वदामः पुनः मिलामः। उच्चै गीतमिव पुनः मिलामः। धन्यवादः।